যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ ভারতের, কড়া জবাবের হুঁশিয়ারি। আপাতত স্থগিত থাকছে সিন্ধুর পানি চুক্তি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা। দুই প্রতিবেশীর পাশে থাকার প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের, ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জাতিসংঘের। গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন, একদিনে প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনির, আহত শতাধিক। দুর্ভিক্ষ এড়াতে মুসলিম দেশগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান খামেনির। এবং যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনায় বসতে ইউক্রেনকে প্রস্তাব ভ্লাদিমির পুতিনের, থাকবে না কোনো পূর্ব শর্ত। আগামী সপ্তাহে ইস্তাম্বুলে হতে পারে বৈঠক। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কড়াভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান। তবে ইসলামাবাদ দায়িত্বশীলতা এবং সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ইসলামাবাদ দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করেছে। রোববার পাকিস্তান জুড়ে পালিত হবে সেনাবাহিনীদের সফলতার জন্য জাতীয় কৃতজ্ঞতা দিবস। একদিকে ভারতের অপারেশন সিঁদুর, অন্যদিকে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস। গেল কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পাকিস্তান ভারত সীমান্ত। পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দা। তবে অবশেষে আশার আলো দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকালে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে 48 ঘন্টার আলোচনার পর তারা যুদ্ধবন্ধে রাজি হন। ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করেছে। নয়াদিল্লিকে তাদের ভাষায় জবাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে ঘোষণা করেন, অপারেশন বুনিয়ান মারসুসের সাফল্যে রোববার পাকিস্তান জুড়ে পালিত হবে জাতীয় কৃতজ্ঞতা দিবস ইয়াওমে তাশাক্কুর। কাশ্মীর সংকট নিরসনে এখন শান্তিপূর্ণ আলোচনা দরকার বলেও মন্তব্য করেন তিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলোচনার শান্তিপূর্ণ পথে পানি সম্পদ ও জম্মু কাশ্মীরের সমস্যার ন্যায়সঙ্গত সমাধান সম্ভব হবে। তবে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া যায়। আল জাজিরার তথ্যমতে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের আকাশে একাধিক বস্তু উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক জরুরি ব্রিফিংয়ে জানান, সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান। যুদ্ধবিরতির নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি। গত কয়েক ঘন্টায় ভারত পাকিস্তান সেনাপ্রধানদের মধ্যে আজ সন্ধ্যায় হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে। এটি স্পষ্টভাবে চুক্তিভঙ্গ। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান দাবি করেছে, দেশটির কিছু এলাকায় ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারপরও পাকিস্তানের সেনাবাহিনী দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কূটনৈতিক সমস্যার সমাধানে দুই প্রতিবেশীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং আরব বিশ্বও দুই প্রতিবেশী রাষ্ট্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা ঘিরে দুই দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে স্বস্তি ফিরেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানান। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সবসময় প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক পথে সমাধানের পক্ষে ছিল এবং থাকবে।
যুদ্ধবিরতিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, বেইজিং সবসময় পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বাধীনতার পক্ষে আছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। এই চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির পথে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, গত কয়েকদিন ধরে যুক্তরাজ্য দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে গেছে। বর্তমানে এই যুদ্ধবিরতিকে টেকসই ও স্থায়ী রূপ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কাজা কালাসও সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি রক্ষা করতে হবে কঠোরভাবে। জার্মানি এই যুদ্ধবিরতিকে উন্নতির প্রথম ধাপ হিসেবে আখ্যা দিয়ে বলছে, সংলাপই এখন মূল চাবিকাঠি। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও দুই দেশের মধ্যে সংযম ও প্রজ্ঞার প্রশংসা করেছে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসে শনিবার বিকেলে। তবে অবাক করা বিষয় হলো, এই দুই দেশের কোনো সরকার নয়, বরং প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন তিনি সবার আগে এমন ঘোষণা দিলেন তা ঘিরে উঠেছে নানা প্রশ্ন। শনিবার বিকেল যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় ভারত ও পাকিস্তান। তবে সেই ঘোষণা আসে সবার আগে ওয়াশিংটন থেকে, ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে। এতে তিনি জানান, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তাদের অভিনন্দন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে কিছু বলে দেওয়ার বিষয়টি নতুন নয়, এটা তার রাজনৈতিক স্বভাব। তবে নয়াদিল্লি ও ইসলামাবাদের মতো পারমাণবিক শক্তিধর দুই দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগে আসবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, বিষয়টি কেবল অভ্যাস নয়, যুক্তরাষ্ট্রই ছিল এই যুদ্ধবিরতির মূল মধ্যস্থতাকারী। কয়েক দফা পর্দার আড়ালে বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেও এক পোস্টে জানান, দুই দেশ শুধু যুদ্ধবিরতিতেই নয়, বরং নিরপেক্ষ এক স্থানে আলোচনায় বসতেও সম্মত হয়েছে। এই ঘোষণার কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে দুই দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানানো হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুদ্ধবিরতির ঘোষণা দেন। যুক্তরাজ্য, সৌদি আরব ও চীনের পক্ষ থেকেও নেপথ্যে কূটনৈতিক তৎপরতা চালানো হয় বলে জানা গেছে। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও রুবিওর একযোগে ঘোষণা ইঙ্গিত দেয়, এই শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রই রেখেছে মূল নেতৃত্ব। ভয়াবহ মানবিক সংকট এবং সম্ভাব্য দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে দায়ী করেন খামেনি। বোমার আঘাতে ক্ষতবিক্ষত গাজা, প্রতিদিন নির্বিচারে মানুষ হত্যা করে চলছে ইসরায়েল। উপত্যকায় ঢুকতে দেওয়া হচ্ছে না ত্রাণবাহী গাড়িও, ফলে খাদ্যের অভাবেও মারা যাচ্ছেন গাজাবাসী। এই পরিস্থিতিতে খাদ্য সংকটকে সামনে এনে মুসলিম দেশগুলোর প্রতি নতুন করে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, মাসের পর মাস ধরে চলা অবরোধ ও সামরিক অভিযানে বিপর্যস্ত গাজার জনজীবন। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যক্ষ মদতেই সংকট আরো গভীর হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভেঙে আবারও হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজায় এখন যুদ্ধের পাশাপাশি খাদ্য ও ওষুধের চরম সংকট বিরাজ করছে। এই অবস্থায় ইসরায়েল ও মিত্রদের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে আহ্বান জানান খামেনি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি নতুন ত্রাণ ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বেসরকারি কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে। তবে এই উদ্যোগকে ইসরায়েলি কৌশলে ত্রাণকে সামরিকীকরণ বলে অভিহিত করেছে হামাস। কার্যকর সমাধানের পরিবর্তে এটিকে নতুন চক্রান্ত বলছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি। 19 মাস ধরে চলা যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 23 লাখ গাজাবাসী। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের খবরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে গাজার ভবিষ্যৎ। একদিকে গোলাবর্ষণ, অন্যদিকে খাদ্য ও ওষুধবিহীন অবরুদ্ধ গাজায় তীব্র হচ্ছে মানবিক বিপর্যয়। ডায়াবেটিস, ক্যান্সার, হেপাটাইটিসে আক্রান্তদের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে এই উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় একদিনে আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 124 জন। এদিকে মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া অঙ্গীকারবদ্ধ বলে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইসরায়েলের অবরোধে ধ্বংসস্তূপে পরিণত গাজা। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতিতে 23 লাখ মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধে পরাজিত। 1 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধে কার্যত বন্ধ খাদ্য সরবরাহ। ডায়াবেটিস, ক্যান্সার, হেপাটাইটিস ও ইমিউন রোগে আক্রান্তদের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিবিসিকে এক ফিলিস্তিনি বাবা জানান, ডায়াবেটিস আক্রান্ত সন্তানের জন্য ইনসুলিন খুঁজতে গাজার উত্তর প্রান্তে দিনের পর দিন ঘুরছেন তিনি। এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেইর আল বালা ও গাজা সিটির সাবরা এলাকায় তাঁবুতে থাকা পরিবারগুলোর ওপর চালানো হয় বিমান হামলা। রাফা ও শেখ রাদওয়ান এলাকাতেও ড্রোন হামলা ও নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও কয়েকজন। এমন সময় মস্কোয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া অঙ্গীকারবদ্ধ বলে জানান পুতিন। বৈঠকে আব্বাস জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাময়িক প্রশাসন চালুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। আমরা গাজায় একটি মার্কিন প্রশাসন গঠনের প্রস্তাবের কথাও শুনেছি। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করছি। আমরা এই বিষয়ে মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে গাজায় শাসন করার অধিকার যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের নেই। আমরা চাই গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রশাসনের অধীনে পরিচালিত হোক। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফর সামনে রেখে শনিবার তেল আবিবে হাজারো ইসরায়েলি শান্তি চুক্তি ও জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেয়। 2 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা হতে পারে বলে জানান তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। দফায় দফায় যুদ্ধবিরতির আলোচনা হলেও বাস্তবায়নের মুখ দেখেনি। তবে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 15 মে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর লক্ষ্য হবে সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনা। 2022 সালে রাশিয়া আলোচনা থেকে সরে আসেনি, ইউক্রেন সরে গিয়েছিল। তবু কোনো শর্ত ছাড়া নতুন করে আলোচনা শুরু করতে প্রস্তুত মস্কো। পুতিন আরো বলেন, সিদ্ধান্ত এখন কিয়েভের হাতে। জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে ব্যক্তিগত স্বার্থে রাজনীতি বাদ দেওয়ার এটাই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি জেলেনস্কি প্রশাসন। এর আগে ইতিহাসে প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের 4 প্রধান দেশের শীর্ষ নেতা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিয়েভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে, নইলে অস্ত্র ও নিষেধাজ্ঞার ঝড় বইবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নেতারা একসঙ্গে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফোন আলাপের পর সম্মেলনে জেলেনস্কি জানান, এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র ও স্থলপথ সবকিছুর জন্যই প্রযোজ্য। রাশিয়া যদি না মানে তাহলে ব্যাংক ও জ্বালানি খাতে আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মূলত এরপরই ইউক্রেনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেয় রাশিয়া। এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনও মস্কোর পক্ষে মুখ খুলেছেন। বলেন, রাশিয়ার পাশে দাঁড়ানো ভ্রাতৃত্বের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও জানান, যদি যুক্তরাষ্ট্র উস্কানি বন্ধ না করে তবে প্রয়োজনে সেনা মোতায়েনও দ্বিধা করবে না পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয় 2টি দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বাণিজ্য বৈঠক, যেখানে 2 পক্ষ মুখোমুখি আসে। এতদিনের কূটনৈতিক টানাপোড়েনের পর আচমকা এই বৈঠকের ঘোষণায় উঠেছে নানা প্রশ্ন। বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, ক্ষমতার লড়াইয়ে 2 দেশের বাণিজ্যই ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় অর্থনীতিকে রক্ষা করতে চুক্তির দিকে এগোনোই বেশি যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউসের মসনদে বসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে নিজেদের অর্থনৈতিকভাবে পরাক্রমশালী করে তোলার প্রয়াস শুরু হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজের এশীয় প্রতিদ্বন্দ্বী চীনের ওপরেও 145% শুল্ক ঘোষণা করেন তিনি। অধিকাংশ দেশই যেখানে ট্রাম্পের নির্দেশনা মেনে সমঝোতার পথ ধরেন, চীন সেখানে ঘোষণা দেয় পাল্টা শুল্ক আরোপের। তবে প্রতিযোগিতার পথ ছেড়ে এবার সমঝোতার পথ বেছে নিতে চলেছে 2টি দেশই। স্থানীয় সময় শনিবার সুইজারল্যান্ডে মুখোমুখি হয় 2 দেশ। তবে সব ছাপিয়ে
নিয়ে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই মতবদল ওয়াশিংটন বেইজিংয়ের? বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এবং চীন দুই দেশই চেষ্টা চালাচ্ছে নিজেদের শক্তিশালী প্রমাণ করে অপর পক্ষকে নিরুপায় প্রমাণ করার। তবে দুই দেশের বন্দরে জমে থাকা জ্বালানি প্রমাণ করে কেউই নতুন এই পরিস্থিতিকে সামাল দিতে সফল হচ্ছেন না। এ অবস্থায় অর্থনীতিকে বাঁচানোই দুই দেশের মূল লক্ষ্য হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। যদিও আলোচনাকে ঘিরে দুই দেশই বলছে অপর পক্ষের আগ্রহেই এই বৈঠকের আয়োজন। এদিকে চীনের ভেতরে তীব্র হচ্ছে সংকট। এপ্রিলেই রফতানি কমেছে 21%। কারখানাগুলো বন্ধ হতে বসেছে। উৎপাদন কমে যাওয়ায় চাকরি হারাচ্ছেন লাখ লাখ শ্রমিক। আরেকদিকে প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফরের সময় আলোচনার সম্মতিতে দেখাতে চাইছেন বিশ্বমঞ্চের শক্ত অবস্থান, যাতে মুখ রক্ষা হয় অথচ চাপও সামলানো যায়। যুক্তরাষ্ট্রেও অর্থনীতির চাকা থমকে আছে। প্রথমবারের মতো জিডিপিতে দেখা যাচ্ছে অধপতন। পণ্যের দাম বাড়ছে প্রতিদিন। আমদানির ওপর নির্ভরশীল খাতগুলো ভেঙে পড়ছে। খেলনা, প্রযুক্তি পণ্য, শিশু সামগ্রী সবকিছুতেই ঘাটতি। প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ, যা তার জনপ্রিয়তাকে নাড়া দিচ্ছে। এই অবস্থায় শত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও বৃহত্তর স্বার্থে আলোচনার সিদ্ধান্ত নেয় দুই দেশ। তবে কোনো প্রকার চুক্তি স্বাক্ষরে দুই দেশ কতটুকু ছাড় দিতে প্রস্তুত তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।